ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যার মুভি নিয়ে কথা বলবো অন অ্যান্ড অনলি সাকিব খান। বুঝতেই পারছেন কি মুভি নিয়ে কথা বলবো, রায়হান রাফির তাণ্ডব মুভি নিয়ে আজকে এক্সপ্লেনেশন করব। তাহলে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশনের স্টোরি। প্রথমে আমরা দেখতে পারি চ্যানেল বাংলা নামে একটা চ্যানেল লাইভ সম্প্রচার করছে এক মন্ত্রী যে কিনা জানেন সম্পদ মন্ত্রী হিসেবে বাংলাদেশের দায়িত্ব পালন করছে। সেই লাইভ শোটাতে অনেক মানুষ সরাসরি উপস্থিত ছিল এবং সেই মন্ত্রী বাংলাদেশের জ্বালানি বিষয়ে সেখানে ভালো মন্দ কথা বলছে। কিন্তু তখনই সেই চ্যানেলে লাইভ সম্প্রচার চলাকালীন সময়ে কিছু মাস্ক পরা মানুষ সেই জায়গায় এসে সব দখল করে এবং ড্যান্স দেওয়া শুরু। এক পর্যায়ে সেই মন্ত্রীকে গুলি করে তখনও চ্যানেলে লাইভ চলছে, তার মানে বাইরে সব কিছু দেখছে সবাই। এরপর সেই গ্যাং বাহিনীর মেইন পারসন যে কিনা নিজেই তার মাস্ক খুলে ফেলে এবং সে আর কেউ না অন অ্যান্ড অনলি মেগাস্টার সাকিব খান। ওয়েলকাম টু দ্য শো। যেহেতু সব লাইভ হচ্ছে তাই দেশের সব মন্ত্রী চিন্তিত হয়ে যায়। খুব তাড়াতাড়ি সেখানে পুলিশের সব ফোর্স আসে এবং চ্যানেল বাংলায় ঘেরাও করে এবং তাদেরকে 5 মিনিটের মধ্যে সেখান থেকে বের হতে বলে। তখন সাকিব খান আবার লাইভে আসে চ্যানেল বাংলায় এবং বলে, আমার সাথে যদি সমঝোতা করতে চাও তাহলে কিছু লোক আমার সাথে বসতে হবে। তখন সে 4 জনকে সেখানে আসতে বলে। 1 নম্বরে ধর্ম বিষয়ক মন্ত্রীকে, 2 নম্বরে আইজিকে, তবে বলছে সাবেক আইজি হলেও হবে, 3 নম্বরে চ্যানেলের মালিককে এবং 4 নম্বরে একজন ভালো সাংবাদিক যে কিনা ভালো উপস্থাপনা করতে পারে। তখন দেশের মন্ত্রীরা তাদের সাথে সমঝোতা করতে রাজি হয়, তবে সবাই যেতে চায় না। কিন্তু একজন সাহসী সাংবাদিকও পাওয়া যাচ্ছিল না। তখন চ্যানেলের মালিক বলে, একজন সাহসী সাংবাদিক আছে, যদি মন্ত্রী কল দেয় তাহলে সে আসার সম্ভাবনা আসে। তখন তাকে কল দিয়ে আনা হয়, যে কিনা ছিল জয়া আহসান। তখন সে যেতে রাজি হয়। তাদের 4 জনের নিরাপত্তা পোশাক পরানো হয় এবং সাংবাদিকের গায়ে একটা সিক্রেট ক্যামেরা পরানো হয় যাতে ইনফরমেশন পাওয়া যায়। প্রথমে সাংবাদিক যায় আর তাকে রিকোয়েস্ট করে যে সেখানে কিছু সাধারণ মানুষ আছে আর অসুস্থ মন্ত্রীকে যেন এখান থেকে বাইরে বের করে হসপিটালে নেওয়া হয়। সাকিব বুঝতে পারে তার নিরাপত্তা পোশাকে কিছু একটা আছে। সেই পোশাকটা খুলতে গেলেই একটা কলমের মতো ক্যামেরা দেখতে পায় এবং সে এটা খুলে ফেলে দেয়। এরপর মানবিক খাতিরে মন্ত্রী এবং সাধারণ মানুষকে সেখান থেকে বের করে দেয়। এরপর সমঝোতা করার জন্য তারা 3 জনও সেখানে চলে আসে। তাই তাদের সবাইকে তারাই মেকআপ করে দেয় একটা সংবাদ সম্মেলন করার জন্য। আর তাদের হোস্ট হলো জয়া আহসান, যে কিনা একজন প্রকৃত সাংবাদিক। ওয়েলকাম টু দ্য শো। তখন সাংবাদিক তাকে প্রশ্ন করে, এটা করার কারণ কি, আপনার মেন উদ্দেশ্য কি, যেটা লাইভ সম্প্রসারণ হচ্ছে, সারা বাংলাদেশের মানুষ দেখতেছে। তখনই সাকিব খান একটি গুরুত্বপূর্ণ কথা বলে, বডির ব্যাকটেরিয়া মারতে বডির ব্যাকটেরিয়ায় পুশ করতে হয়, তেমনি শয়তান লোকজনের সাথে শয়তানি না করলে তারা ভালো হয় না। তখন সাংবাদিক বলে, সব ঠিকঠাক আছে, তাহলে কেন এসব সাধারণ মানুষকে আপনারা জিম্মি করে রেখেছেন এবং মন্ত্রী মহোদয় গুলি করেছেন? সব কিন্তু লাইভ সম্প্রচার চলছে, দেশের কোটি মানুষ দেখছে, তাই আপনি সব ক্লিয়ার করেন। তখন শাকিব খান বলে, সব ক্লিয়ার করতে হলে আগে স্বাধীনকে চিনতে হবে, 8 বছর আগে ফিরে যেতে হবে। তখন 8 বছর আগে ফিরে যাওয়া হয়। প্রথমে দেখা যায় সাবিলা নূর সাকিবের বাসায় আসে, কারণ তার বিয়ের কথা নিয়ে বাসায় কথা বলছে। আর এদিকে সে সাকিবকে ভালোবাসে আর তার কোনো চাকরি হচ্ছে না এবং তার বাবাও কোনো হেল্প করছে না। তাই সাবিলা নূর তাকে তার বাবার সাথে দেখা করতে বলে, তাদের বিয়ের কথা বলতে, এবং সাবিলা নূর তখন রাগ করে চলে যায় কারণ সে রাজি হচ্ছিল না তার বাবার কাছে যেতে। পরের দিন সাবিলা স্বাধীনকে অর্থাৎ সাকিবকে নিয়ে তার বাবার সাথে দেখা করতে যায়। তার বাবা তখন গ্রাম খেলে, তখন তার মেয়েকে তাকে পরিচয় করে দেয় যে তার নাম স্বাধীন। তখন তাকে বলে, তুমি যাও, আমি তার সাথে গ্রাম খেলতে খেলতে কথা বলছি। তখন সাবিলা সেখান থেকে চলে যায়। তখন তারা দুজনেই গ্রাম খেলতে বসে। এরপর তার বাবা বলে, তুমি ইচ্ছে করলেই রেডটাকে ফেলে দিতে পারবে, কিন্তু কাভারকে ফেলতে পারবে না। তেমনি প্রেম করলে বিয়ে করতে পারবে, কিন্তু সংসার করতে পারবে না, কারণ চাকরি ছাড়া সংসার হয় না। তাই বিয়ে করতে হলে আগে চাকরি নিতে হবে, তাহলে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিব। তখন তাকে বলে, তুমি কবে চাকরি নেবে? তখন স্বাধীন বলে, আমি 2 মাসের মধ্যেই চাকরি নিয়ে নিব, আমাকে 2 মাস সময় দিন। সেই সময় সাবিলা নূরের মা আসে এবং তাকে কোনো পাত্তাই দেয় না।
তার বাবা বলে ছেলেটাকে কিছু খেতে দাও। তখন সে বলে চুলা নষ্ট, তার মানে তাকে কিছু খাওয়াবে না। এর মানে এটাই দাঁড়ায় যার টাকা আছে তার সম্মানও আছে। এরপর সে পুরো 1 মাস কোথাও চাকরি পায়নি। সব জায়গায় অ্যাপ্লাই করেছে কিন্তু কোথাও তাকে চাকরি দেয়নি। সব জায়গায় ভাইবা দিয়েছে কিন্তু কোথাও সে চাকরিতে মনোনীত হয়নি। তার মানে 2 মাসের সময়ের মধ্যে 1 মাস অলরেডি চলে গেছে। তার আছে মাত্র 1 মাস সময়। এর মধ্যে সে যদি চাকরি জোগাড় করতে না পারে তাহলে তার প্রেমিককে অন্য জায়গায় বিয়ে দিবে। সাকিবের বাবা একজন স্কুল মাস্টার। অনেকের কাছে সুপারিশ করতে পারলেও তার বাবা কারো কাছে সুপারিশ করে না, কারণ সে একজন সৎ স্কুল শিক্ষক। তার বাবা তাকে বলে আমি এমনিতেই চাকরি নিয়েছি আমার যোগ্যতায়, তুমিও তোমার যোগ্যতায় তুমি চাকরি নাও। তুমি তো ভালোভাবেই লেখাপড়া করেছো, তোমার সার্টিফিকেটও তো ভালো, তুমি তাহলে এমনিতেই। তখন সাকিব খান ওরফে স্বাধীন রাগ হয়ে বলে আপনি জানেন না মামা খালু ছাড়া এখন আর চাকরি হয় না। তখন তার বাবাও রাগ হয়ে বলে তুমি যদি নিজের যোগ্যতায় চাকরি করতে পারো তাহলে করো, না হলে করার দরকার নাই। আর মাত্র সময় আছে 1 মাস, তাই কোনো কিছু না ভেবে সে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় চাকরি পাওয়ার জন্য সবাইকে ছেড়ে। কারণ শর্ত তো মাত্র 2 মাস, চাকরি না পেলেই তো সাবিলা নূরের বিয়ে হয়ে যাবে। ঢাকা গিয়ে তার বাবার ছাত্রের বাসায় উঠে আর অনেক পড়াশোনা করে এবং অনেকগুলো আবেদনও করে এবং ইন্টারভিউর জন্য অনেক জায়গায় সে ডাক পায়। একটা চাকরিতে ভালো ইন্টারভিউ দেয় এবং চাকরিও হয়ে যায়। বাসায় সবাইকে বলে দেয় আমার চাকরি হয়ে গেছে। প্রথম দিন অনেক ফিটফাট হয়ে তার চাকরিতে যায়। গিয়ে শুনে তাকে ভুলে মেল পাঠানো হয়েছে। সে বলে আমি তো বাসায় সবাইকে বলেছি আমার চাকরি হয়ে গেছে, এখন যদি শুনে আমার চাকরি হয় না তাহলে তো অনেক প্রবলেম হবে। তখন তার পা ধরে চাকরিটা দেওয়ার জন্য অনুরোধ করে কিন্তু তাকে সেখান থেকে বের করে দেয়। এরপর ওই অফিসের পিয়ন তাকে বলে চাকরিটা আপনারই হয়েছিল, বড় স্যার টাকা খেয়ে আর একজনকে চাকরিটা দিয়েছে। তখন সে মন খারাপ করে আবার বাসায় চলে আসে এবং চিন্তা করে টাকা ছাড়া চাকরি হবে না। তখন বাসায় এসে তার বাবার ছাত্রকে বলে ভাই খুব তাড়াতাড়ি আমার একটা চাকরির প্রয়োজন, যে কোনো একটা চাকরি আমাকে ম্যানেজ করে দেন। সে বলে তুমি তো যে কোনো চাকরি করতে পারবা না, বলছে দারোয়ানের চাকরি হলেও আমাকে একটা চাকরি দেন, রাতে ডেলিভারির কাজ করবে আর দিনে চাকরি খুঁজবে, এটা তো তুমি পারবা। তখন স্বাধীন বলে আমি সবই পারবো, কারণ সে বুঝতে পারছে ঢাকায় চলতে গেলেও পার্ট টাইম জব করতে হবে, না হলে এখানে সার্ভাইভ করা যাবে না। বাসায় চাকরির কথা শুনে সবাই তাদের বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তাই 2 পরিবারে একসাথে হয়েছে তাদের বিয়ের ডেট করার জন্য। এবং এদিকে সে কোনো কিছু না ভেবে সত্যিটি প্রকাশ করার জন্য তার বাবাকে ফোন দেয়, কিন্তু তার বাবা তার কানে শোনার জন্য যে মেশিন ইউজ করে সেই মেশিনটি সে সময় ইউজ করেনি, তাই সে কোনোভাবেই কোনো কথা শুনতে পারেনি। সে তখন থেকে চিন্তা করে আর যে কয়দিন আছে আমি যে কোনো একটা চাকরি ম্যানেজ করবই। এরপর থেকে সে মিথ্যা বলতে শুরু করে, সব জায়গায় মিথ্যা বলা শুরু করে। আর মিথ্যা ছাড়া কোনো কিছু বলার উপায় আছে? এরপর শুধু ইন্টারভিউ দেয় আর রিজেক্ট খায়। একদিন এই অফিসে তার চাকরি হয়ে যায়। তখন তারা বলে আপনি কখন জয়েন করবেন? সাকিব বলে আমি বিয়ে করে এসেই জয়েন করব। এরপর পরের দিন সে বাসায় আসার জন্য গাড়িতে উঠে, তখন পুলিশ তাকে হত্যার মামলার জন্য তাকে উঠে নিয়ে আসে, কারণ সিনেমার টুইস্ট এখানেই। এখন অনেকেই বলবে সে তো হত্যা করেনি, তাহলে তাকে পুলিশ নিয়ে গেল কেন? আপনি ফুল এক্সপ্লেনেশন দেখেন তাহলে সব বুঝতে পারবেন। এর মাঝে একটা সতর্কীকরণ দিচ্ছি, যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন, না হলে 10 নম্বর সতর্ক বার্তা দেওয়া হবে। সবাই তো জানে স্বাধীন এদিকে আসতেছে, তার বিয়ের জন্য সবাই অপেক্ষা করতেছে, সবাই তাকে ফোন দিচ্ছে কিন্তু তাকে আর কোথাও পাওয়া যাচ্ছে না। এদিকে তাকে এমন একটা জেলে নিয়ে যাওয়া হয় সেখানে আর কোনো শব্দ তার বাইরে আসবে না, যেটা বাংলাদেশের আয়নাঘরের মতো। এদিকে স্বাধীনের কোনো খোঁজখবর না পেয়ে সাবিলা নূর আত্মহত্যা করেছে। এদিকে তার স্টোরি বলতে বলতেই তাদের ইন্টারভিউ অফিসে পুলিশ অ্যাটাক করে, তাই সে 2 মিনিটের জন্য লাইভের বিরতি নেয়। ক্লোজ টু দ্য ইন্টারভিউ। তারপর সে সব পুলিশকে মেরে ফেলে এবং এক পর্যায়ে সাংবাদিক জয়া হাসান তার দিকে বন্দুক তাক করে এবং তাকে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু এদিকে 3 মন্ত্রীকেও তারা জিম্মি করে রেখেছে, তাই তারা আবার লাইভে আসার জন্য বাধ্য হয়। ওয়েলকাম টু দ্য শো। এরপর তার সাথে জেলে হওয়া সব টর্চারের বর্ণনা দেয়। দেখা যায় তাকে অনেক শাস্তি দেয়, তবু সে বলে আমি হত্যা করি নাই, কারণ যেখানে সে হত্যাই করেনি সেখানে সে কি বলবে?
এরপর একটা ল্যাপটপ স্ক্রিনে তার বাবার লাশ দেখানো হয়, যেখানে তারা তার বাবাকে মেরে ফেলেছে। তারা বলে, তুমি যদি স্বীকার না করো তাহলে তোমার বাবারও লাশ দেখতে পারবে না। তারপর কি হলো? তারপর শুরু হলো তাণ্ডব। সেই টর্চার সেল থেকে সবাইকে সে মেরে ফেলে এবং সেখান থেকে সে বের হয়ে আসে। তারপর থেকেই সে সব প্ল্যান করে এবং সবাইকে ট্রেনিং দেয় তাণ্ডব করার জন্য, এবং চ্যানেল বাংলায় এভাবেই গ্যাং নিয়ে অ্যাটাক করে। তখন উপস্থাপিকা মন্ত্রীকে বলে, এই টর্চার সেল কোথায় আছে, মানুষ সেটা দেখতে চায়। সে বলে, আমি কিছুই জানি না, কারণ সে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু বলতেছে না, যদি তার গোমর ফাঁস হয়ে যায়। এদিকে স্বাধীন মন্ত্রীর মাকে নিয়ে আসে, যেখানে তার মা অসুস্থ, কারণ সোজা আঙ্গুলে ঘি উঠবে না। তাই তার মায়ের অক্সিজেন মাস্ক খুলে ফেলা হয়, যাতে মন্ত্রী সাহেব সব বলতে পারে। যদি না বলে সেক্ষেত্রে তার মায়ের অক্সিজেন মাস্ক আর দেওয়া হবে না। তখন সে উপায় না ভেবে সব বলতে থাকে। তখন সে বলে, এর জন্য দায়ী একমাত্র আমজাদ, যিনি কিনা একজন শিল্পপতি। মেইন প্রবলেমটা হলো এই শিল্পপতির ছেলেকে নিয়ে যা অকাম করে সব তার ছেলে, যে কিনা আমাদের সিয়াম। একদিন এক বিদেশি বিনিয়োগকারী তার বাবার সাথে বিনিয়োগ করতে আসে। তার সাথে কথা কাটাকাটি হওয়ার জন্য সিয়াম সেই বিনিয়োগকারীকে মেরে ফেলে। যেহেতু বিদেশি সেহেতু মামলা তো হবেই, তাই সরাসরি ডিল করতে সেই মন্ত্রীদের সাথে তারা দেখা করে। এই কেসটাকে ডিসমিস করার জন্য যে 4 জন মানুষকে সেখানে ডাকা হয়েছিল, তার মধ্যে এখানেই লাইভ শোতে আছে 3 জন, আর একজন জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, যাকে কিনা প্রথমেই গুলি করা হয়েছে। যেহেতু এই কেসটা একটা আন্তর্জাতিক পর্যায়ের কেস, সেহেতু তারা পার পারসন 5,000 কোটি টাকা করে চেয়েছিল তাদের সাথে ডিল করার জন্য। এবং সে যেহেতু বুঝেছিল এই কেসটা অনেক বড় একটা কেস, সেহেতু সেই ডিলে সে রাজি হয়ে যায়। তাই তারা যে কাউকে নিয়ে যায় টর্চার সেলে, মিথ্যা স্বীকারোক্তি নেয়ার ট্রাই করে, এবং স্বাধীনের বেলায় ঘটে উল্টাটা, সে কোনোভাবেই স্বীকারোক্তি দেয়নি যে সে হত্যা করেছে। যেহেতু মন্ত্রী এসব লাইভে বলতেছে, তাই জনগণ অনেক রেগে যায় এবং ভাঙচুর করে মন্ত্রীদের বাসায়, এবং তারা সবাইকে দোষ দিচ্ছে। তাই তাদেরকে সবাইকে আইনের হাতে তুলে দেওয়া হয়। এরপর স্বাধীন সিদ্ধান্ত নেয়, সেও যেহেতু অপরাধ করেছে, সে নিজেও আত্মসমর্পণ করতে চায়। এদিকে তাকে এই ঘটনার পরে জনগণ প্রচণ্ডভাবে ভালোবেসে ফেলেছে, তাই তাকেও পুলিশের কাছে নিতে দিচ্ছে না। তাই সে জনগণকে বোঝানোর জন্য সে জনগণের কাছে যায়। সে বলে, আমিও যেহেতু ভালো কাজ করতে গিয়ে অন্যায় করেছি, সেহেতু আমারও বিচার হওয়া উচিত। তাই জনগণকে রিকোয়েস্ট করে পুলিশের কাজে যেন তারা বাধা না দেয়। এদিকে সাংবাদিক জয়া হাসানেরও ভাইও গুমের শিকার হয়েছিল, তাই সে মন্ত্রীকে বলেছিল তার ভাইকে খুঁজে পেতে, কিন্তু মন্ত্রী তাতে রাজি হয়নি। এরপর সে রিপোর্ট করতে চেয়েছিল চ্যানেল বাংলায়, সেই চ্যানেল বাংলার মালিকও সেই রিপোর্ট করতে দেয়নি। তাই তাকে সেই চ্যানেলের চাকরি থেকে অব্যাহতি দেয় এবং সে সেখান থেকে চলে যায়। তার ভাইও যে সেই টর্চার সেলে ছিল সেটা জানতে পারে স্বাধীনের কাছ থেকে। সেই টর্চার সেলেই তার ভাই মারা যায়। এরপর স্বাধীনকে যখন জেলে নিয়ে যাওয়া হয়, তার আগেই সব পুলিশকে সে মেরে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। এখানে একটা প্রশ্ন আসতে পারে, সে কেন আত্মসমর্পণ করে পুলিশকে মেরে ফেলে আবার সে পালিয়ে যায়? আসলে যে স্বাধীন গুমের শিকার হয়েছিল, আসলেই সেই স্বাধীন সে না, সে হচ্ছে অনেক বড় সন্ত্রাসী। তার নাম হলো মিখাইল। স্বাধীন আর মিখাইল একই ছেলে ছিল। সেখানে স্বাধীন ও মিখাইল পরিচিত হয় এবং স্বাধীন মিখাইলকে তার সব হিস্টোরি বলে, সে কেন এখানে এসেছে। যেদিন মিখাইল পালিয়ে যাওয়ার জন্য তাদের সাথে মারামারি করে, তখন স্বাধীন তাকে বাঁচানোর জন্য গুলি খায় এবং স্বাধীন সেখানেই মৃত্যুবরণ করে। তাই সে বলে, স্বাধীন তুই আমার জন্য জীবন দিছিস, আমি তার বদলা নেব। তাই সে স্বাধীন হয়ে চ্যানেল বাংলায় এসে সবার গুমর ফাঁস করে দিয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংক থেকে সব টাকা তারা চুরি করে নিয়ে গেছে